জগন্নাথ। ওয়েলকাম টু কোনার্ক। দারুণ লাগছে। তোমরা যারা চন্দ্রভাগা ভিজে আছো তারা কিন্তু এরকম বাইক কিন্তু বিচে নামাতে পারবে। জয় জগন্নাথ। আজকে আমাদের পুরীতে ডে 2 আর সকালের ওয়েদারটা দেখো জাস্ট। এখন সময় হয়েছে 5:30। সকালবেলা স্নান পান করে সুন্দর একটা ড্রেস পরে বেরিয়ে যাচ্ছি পুরীর জগন্নাথ মন্দিরে পুজো দিতে। সকাল সকাল সবাই মিলে রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ সুন্দর ড্রেস পরে সবাই। এই যে আমাদের এখানে মধু, আদিত্য এরকম ব্ল্যাক ব্ল্যাক কেন পরেছো? মন আনন্দ পাওয়ার জন্য জগন্নাথ দেবের কাছে যাচ্ছে। আর এ তো একদম ধুতি ইয়ে পরে, আর ওখানে একদম লাল পাঞ্জাবি পরে সব। আর রাত্রিবেলা আমরা গাড়িগুলো এখানে সব রেখেছিলাম পার্কিং, একদম প্রাইভেট পার্কিং ছিল। তাহলে চলো এবার জগন্নাথের মন্দিরে যাওয়া যাক। আর আমরা বাইক নিয়ে যাবো, আর বাইক পার্কিংটা তোমাদের দেখিয়ে দেবো। চলো এখন আমরা পুজো দিতে যাচ্ছি, ওদেরকে দেখালামই। আর আমি আজকে আর বাইক বের করিনি, অভিজিৎদার গাড়ি করে এখন যাচ্ছি। আর আমাদের সামনে আছে আরও সবাই। চলো এখন যাওয়া যাক। ফার্স্ট দর্শন। এখানে কিন্তু এইরকম সুন্দর পার্কিং রয়েছে। তোমরা যদি কেউ বাইক নিয়ে আসো কোনো অসুবিধা হবে না, আরামসে বাইক পার্কিং করে দিতে পারবে। তো চলো এবার মন্দিরে যাই। মন্দিরে ফোন অ্যালাউ নেই, মন্দির থেকে পুজো দিয়ে আসি, তারপর তোমাদের সাথে কথা হবে। চলো। এখন জগন্নাথ দর্শন করে চলে এসেছি, আর ভিতরে খুব গরম লাগছিল। আর এখানে সবাই ক্লান্ত হয়ে গেছে। এই যে আমাদের মেন পাবলিক, এই যে হ্যালো, আমাদের নতুন জয়েন হয়েছে, সব থেকে ভালো। আমার এইখানেই হচ্ছে ফ্রিতে তোমরা সব কিছু রাখতে পারবে। এখানে তোমরা এখানে জুতো, মোবাইল সবই ফ্রিতে এখানে রাখতে পারবে। হঠাৎ করে দেখলাম এটা কি খাচ্ছে, এ কি সিস্টেম? এই জগন্নাথ মন্দির আর এই সিস্টেম, বাহ 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 বাহ, হেভি সুন্দর সিস্টেম। আদিত্য একটু ট্রাই করে দেখছে, বাহ বাহ আদিত্য, সুন্দর সুন্দর সুন্দর, বাহ। যাই হোক, আমার গলার এখন খুবই অবস্থা খারাপ। চলো এখন বাড়ি থেকে যা, খুব গরম লাগছে। এখন চলে এসেছি হোটেলে, আর এখন যাব সমুদ্রে, তাই তো? উদয়, এত বড় বোতল দিয়ে কে জল খায়? কি আবার আবার কি বোতল নেই, বোতল শেষ হয়ে গেছে আমাদের। এটা কি? জল শেষ, তো থামস আপ কিছুই নাই। আর এদিকে কে? এটা দেখানো যাবে না, বাজে জিনিস। চলো এখন সমুদ্রে যাই, আর সমুদ্রে সিনেম্যাটিক ভিউ এনজয় করো। চলে এসছি এখন বিচে, আর মারাত্মক গরম, মানে বালিতে পাড়া দেওয়া যাচ্ছে না, এতটাই গরম। আর আজকে দেখো জাস্ট কত লোক এসছে, পুরো একদম ওই লাইন থেকে এই দিকে অবধি দেখো। আর দেখো ওই দোকানে দৌড়ে দৌড়ে যাচ্ছে পুরো এই দিক থেকে। আজকে মানে প্রচুর লোক, প্রচুর লোক। এত লোক আমি এতবার এসেছি কোনোবার দেখিনি। আর এখন জোয়ার চলছে, তো চলো এবার একটু সমুদ্রে গিয়ে মজা করা যাক। জয় জগন্নাথ।
সেই মজা হচ্ছে। আজকে 4 জনেই আছি। ও আদিত্যও আছে, এখানে মধুও আছে। ও মধুর কে ঢেউ, ও আমি আছি। ও ফোনটা আমার ভিজে গেছে হালকা হালকা, কিন্তু কোনো প্রবলেম নেই। এই আজকে ঢেউকে কেমন মজা হচ্ছে মধু, কেমন মজা হচ্ছে? যাই হোক, অনেক ভিডিও করেছি, এবার ফোনটা রেখে আসি। আবার দেখা হচ্ছে একবারে লাঞ্চে। চলে এসছে এখন লাঞ্চ করতে। আর আমাদের দেখো আবারও চলে এসছে বিরিয়ানি নিয়েছি। এখানে আমরা চিকেন বিরিয়ানি নিয়েছি, একটা চিকেন বিরিয়ানি, ওখানে মধুও চিকেন বিরিয়ানি, আর আমাদের আদিত্য ভাই একটা মটন বিরিয়ানি নিয়েছে। আর এখানে আমাদের দাদা চিকেন থালি নিয়েছে। চিকেন থালি হচ্ছে 200 টাকা নিয়েছে। আমাদের এই চিকেন বিরিয়ানি নিয়েছে 180 টাকা, আর মটন বিরিয়ানি হচ্ছে 300 টাকা। আর এখন দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি, এখন যাব কোনরকের উদ্দেশ্যে। চলো একেবারে তাহলে গোপ্রো সেটআপে দেখা হচ্ছে। ফাইনালি এখন চলে এসেছি গোপ্রো সেটআপে, আর এখন যাচ্ছি কোনরক। আর আমরা এখন বাঙালি বাজার ক্রস করছি, আর এই বাঙালি বাজার থেকে কোনরকের ডিস্টেন্স প্রায় 1 ঘন্টা মতন। দেখো সবচেয়ে বিখ্যাত, আর দেখো সব থেকে বিখ্যাত খাজার দোকান কাকাতুয়া। আর এখন আমরা স্বর্গদ্বারের সামনে দিয়ে একদম যাচ্ছি। হঠাৎ করে আমাদের প্ল্যানে চেঞ্জ হয়ে গেল। কোনরকের আগে আমরা এখন যাচ্ছি চন্দ্রভাগা বিচে। সামনে একদম আছে আদিত্য, তারপর আছে অভিজিৎ দা, আর পিছনে আমাদের আছে বিদেশ দা। ওফ চলো। আর চন্দ্রভাগা বিচও এখান থেকে মিনিমাম 1 ঘন্টা লেগেই যাবে পৌঁছাতে। হঠাৎ করে আমাদের প্ল্যানে একটু চেঞ্জ হয়ে গেল। আমরা এখন কোনরক যাচ্ছি না, আমরা এখন যাচ্ছি চন্দ্রভাগা বিচে। আর চন্দ্রভাগা বিচ হয়ে তারপর আমরা যাব কোনরকে। এখন আমরা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, আর লেফট সাইডে দেখো হঠাৎ করে এই নদীটাকে দেখতে পেলাম। পুরো যদি কেউ এই নদীটার নাম জানো অবশ্যই একটা কমেন্টে জানিও। আর সামনে এই রোডটা দেখো পুরো ঝাড়গ্রাম ফিল আসছে, দুদিকে সুন্দর গাছ আর গ্রিনারিতে ভরা। আর আমরা এখন যে রোড দিয়ে যাচ্ছি সেই রোডটা হলো NH 316। ওহো জাস্ট ভিউটা দেখো এইখানের। ও রোডটা জাস্ট মারাত্মক। ও দুদিকে এরকম গাছ, কি সুন্দর লাগছে। দেখার কি ফল এগুলো, না ফল না, কিছু ঝুলানো আছে। ওহ ওহো দারুণ লাগছে। আর এটা কিন্তু হরিণ ক্রসিং জোন, মানে কিন্তু যখন খুশি হরিণ বেরিয়ে আসে 2 সাইড দিয়েই। ভাগ্য থাকলে তোমরা কিন্তু দেখতেই পাবে হরিণ। আর তোমরা অবশ্যই কমেন্ট করে এই জায়গাটা কেমন লাগছে, আমার বাইক আর এইরকম রোড আর এইরকম নেচার। ওহ তোমরা একটু অবশ্যই কমেন্ট করে জানিও। বাই। আর এই চন্দ্রভাগা বিচ যেতে যে রাস্তাটা পড়ে এটা তোমাদের বললাম NH 316। এই রোডেও কিন্তু 5 কিলোমিটার অন্তর ক্যামেরা লাগানো রয়েছে। তাই জন্য তোমরা এত সুন্দর রাস্তা পেয়ে বেশি গাড়ি ভাগিও না, বেশি গাড়ি ভাগালে কিন্তু সোজা চালান চলে আসবে। আর এই রোডের কিন্তু স্পিড যতদূর সম্ভব 40। একদম আমি শিওর না যে এই রোডের 40 স্পিড নাকি, কিন্তু যখনই ক্যামেরা আসতে আমরা 40-এর নিচে গাড়ি নামিয়ে দিচ্ছি, তারপর আবার কিছুটা বাজে টানছি। এখন চলে এসেছি চন্দ্রভাগা বিচে। এই কেস খেয়েছে, আর যাবে না। এখানে দাঁড়াতে হবে। গাড়ি যাবে না, আর বেশি যাবে না। পুরো খাচ্ছে, স্কিড খাচ্ছে। এই দেখো, দেখেছে গাড়ি যাচ্ছে না। এখানে দাঁড়া, বেশি যেও না, বারণ করেছে। এখানে দাঁড়া। দাঁড়িয়ে যা। ফাইনালি গাড়ি ওখান থেকে এই অবধি নামিয়ে নিয়েছি। ওখানে পুলিশ বসেছিল, বললো বেশি ভেতরে যাওয়া যাবে না, পারমিশন নেই। তো বললো এইটুখানি তোমরা যেতে পারবে, এইখানে তুলে তাড়াতাড়ি করে বেরিয়ে আসো। তোমরা যারা চন্দ্রভাগা ভিজে আসো তারা কিন্তু এরকম বাইক কিন্তু বিচে নামাতে পারবে। আমাদের এখানে অভিজিৎদার জিক্সার, আমার বিশ্রম,
আর ওইদিকে হচ্ছে হান্টার, আর এদিকে কি করছে, একদম কি করছে। হ্যাঁ, উঠছে না ভাই, উঠছে না, মুখটা ছোট হয়ে গেছে। যাই হোক, এখানে আমাদের হিমালয়ান আছে। তো এখন এখান থেকে কিছু ফটো তুলবো, রিলস বানাবো। আর যদি তোমাদের এই রিলসগুলো দেখতে হয় তাহলে অবশ্যই তোমরা আমার ইনস্টাগ্রামে ফলো করতে পারো। এখন 2-3 জন মিলে একটা গাড়িকে এই বিচের মধ্যে নিয়ে যাচ্ছে ফটো তোলার জন্য। কি অবস্থা, 2-3 জন মিলে গাড়িটাকে সোজা করছে এখন। আর আমি এখন আমার গাড়িতে বসে রয়েছি ফটো তুলবো বলে। এই যে ফটো তুলেছি একটা দুটো, আর ওখানে এখন 2-3 জন মিলে গাড়ি টানছে হিমালয়ান। কি অবস্থা। এখন সব বাইক এখানে উঠিয়ে দিয়েছি। এখানে আছে আমার গাড়ি, এখানে আছে বিদেশদার গাড়ি, ওখানে আছে আদিত্যর গাড়ি, এখানে আছে অভিজ্ঞার গাড়ি। লাস্টে তুলতে পারছিল না, একটুখানি আমি তুলে দিলাম। আর এই চাবি দাও, অভিজ্ঞার চাবি আমার কাছে, আর আমার চাবি অভিজ্ঞার কাছে। এ না, এ আরে এই তো হেভি লাগলো, তাই তো বলো? হ্যাঁ, কিন্তু সব জায়গায় জল বাড়া হতা না, সব থেকে বড় কথা এই গাড়ির অবস্থা কি, পুরো বালি, পুরো বালিতে বালি হয়ে গেছে গাড়ি। চাবি এখন চলে যাবো কোনো রকম একবারে। আর দেখতে পাচ্ছ অন্ধকার হয়েই এসছে। আর এই চন্দ্রভাগা বীচটা একদমই খালি, হেব্বি সুন্দর লাগে। তোমাদের সামনে গিয়ে একবার দেখাচ্ছি, দেখো জাস্ট, একদমই ফাঁকা, খুবই কম আছে লোকজন। সুন্দর একটা ভাইব, শান্ত একটা বিচ। তো চলো একেবারে এখন কোনার্কে যাই। ওয়েলকাম টু কোনার্ক। এই গেটের পরে আমরা কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব আমাদের গন্তব্যস্থানে। ওফ, রাস্তাটাও যেই রকম পরিষ্কার, সেই রকম এই গাছগুলোকে সুন্দর করে পরিষ্কার করে যত্ন করে রাখা, আর এরকম সুন্দর লাইট, কার না ভালো লাগবে। এই পুরী থেকে কোনার্ক যাওয়ার রাস্তাটা খুবই সুন্দর, কিন্তু সুন্দর। এখানে একটা পার্কিং আছে, এখানে পার্কিং করে তারপর আমরা একেবারে কোনার্ক মন্দিরে যাব। এই পেইড পার্কিং দাদা, কত করে পেইড পার্কিং? 30 টাকা করে। এখন ঢুকে পড়েছি কোনার্ক মন্দিরে, আর জাস্ট ভিউটা দেখো জাস্ট কোনার্ক মন্দিরের। এখন আমরা যাবো টিকিট কাটতে, টিকিট কেটে তারপর আমরা ঢুকবো কোনার্ক মন্দিরে। এই কত করে টিকিট নিয়েছে? নমস্কার। কি প্রথমে ভাবছিলাম 600 টাকা, হ্যাঁ গেলাম, তারপরে দেখলাম আমি ভারতীয়, তাই 40 টাকা। আর বাঁদিকের লম্বা লাইনটা দেখছেন, এটা লাইটিংয়ের জন্য, বিয়ে বাড়ির জন্য। 5টা টিকিট কেটে নিয়ে চলে এসছে, আর এক একটা টিকিট 40 টাকা করে পড়লো। চলো, দাম হলো কি হয়েছে তোমার? কত দাম হলো বলতো? একটা টিকিট 40 টাকা হলে। তখন থেকে জ্বালিয়ে যাচ্ছে, ভিডিওই করতে দিচ্ছে না। যতবার বলছি এটার দাম বা কিছু, তখন বলছে কেন কেটেছে, যা পারছে। কেন কেটেছো? হ্যাঁ, তোর মুখে মধ্যে ঢুকিয়ে দিচ্ছি না। সব থেকে বড় জিনিস দেখো, দুটোই লম্বা, হাঁটছে দেখো, মধু হাঁটছে দেখো। মনে হচ্ছে পুরো একদম খেয়ে নিস। কোথায় বসবো জায়গাতে ভাই? আর এখান থেকে আরেক যাচ্ছে আদিত্য, হ্যাঁ, বিড়ি খুঁজছে। কোথায় বান্ডিলটা রেখেছে? বিড়ি খোর মেরা বান্ডিল, হ্যাঁ, পুরো বিড়ি খোর। দেখো কি সুন্দর লাগছে। অন্ধকারে আস্তে আস্তে অন্ধকার হয়ে গেছে, কিন্তু আজকে হেভি লাগছে। কারণ এখান থেকে টিকিট দেখিয়ে তারপর আমাদেরকে যেতে হবে ভেতরে। কোনার্কের ভেতরে ঢুকে ফার্স্ট ভিউটা দেখো জাস্ট। এই মন্দিরটা কিন্তু অনেক পুরনো, এটার অনেক কিছু ঘটনা আছে। আর আমাদের সাথে আদিত্য এসছে, আদিত্য এখানে অনেকবার এসছে, আর ও এই মন্দিরটার ব্যাপারে অনেক কিছু জানে। ওই তোমাদের সব কিছু মন্দিরের ব্যাপারে বলবে। আর এই মন্দিরটা কিন্তু অনেক পুরনো দেখো, আর এর উপরে কিন্তু আর যাওয়া যায় না। এখানে এটা কিন্তু বন্ধ করে রেখেছে, এর উপরে আর কেউ যেতে পারবে না। এবার তোমাদেরকে আমি বাঁদিকটা দেখিয়ে দিচ্ছি, বাঁদিকে কী আছে। আর এই চাকা আর এই মন্দিরের আমি অতটা ভালো করে জানি না, তাই জন্য আমাদের আদিত্য ভাই আমাদের এই মন্দিরের ব্যাপারে ভালো করে বিবরণ দেবে, তাই তো? নিশ্চয়ই, যতটা পারবো চেষ্টা করবো অবশ্যই। চলো, যেটুখানি জানো সেইটুখানি আমাদের দর্শকদের একটু বলবে।
তো আমরা এই মুহূর্তে আছি, দেখতেই পাচ্ছি সবাই, কোনারকে সান টেম্পল। তো এই মন্দিরটা সম্বন্ধে আমার যেটুকু জ্ঞান আমি সেটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আর ছোটবেলা থেকে মোটামুটি 5-7 বার তো হয়ে গেছে পুরী এসেছি, আর এই জায়গাটা একবারের জন্য মিস করা যায় না। আর এটা এমন একটা জায়গা, যতবার আসি ততবার যেন নতুন লাগে। এবং সেই যে ছোটবেলায় এসে ওইখানে দাঁড়িয়ে এই মন্দিরে ঘুরে এরকম আমাদের ছোটবেলা তোমরা যারা পুরী এসছো তারাও ঘুরে তুলেছো, এই যে এরকম হাত দিয়ে মাথা অব্দি হাত চলে যাচ্ছে এডিটিং করে তখনকার দিনে ফটোগ্রাফার এরকম ছবিটা তুলছে। তো ওইটা দেখলে খালি মনে পড়ে যেন সেই আবার বাল্যকালে ফিরে গেছে। এটার সম্বন্ধে ছোটোখাটো জ্ঞান যেটা আমার জানা সেটা হচ্ছে এই মন্দিরটা বানিয়েছিল রাজা নরসিংহ দেবা ওয়ান। তো উনি দায়িত্ব ছিল প্রায় 1200 মিস্ত্রি বা কারিগর। তো তাদের দায়িত্ব ছিল 12 বছরের মধ্যে এই মন্দিরটা তৈরি করে দেখাতে হবে। তো আর ওদের একটাই সত্যতা ছিল, যতক্ষণ না মন্দির শেষ হবে ততক্ষণ অব্দি ওরা নিজেদের পরিবারের থেকে দূরে থাকবে এবং তাদের বাড়ি ফিরতে পারবে। তো যথাসম্ভব এইভাবে বছরের পর বছর কেটে যাচ্ছে। যারা এই কারিগর তাদের বাড়ির লোকজনের মানে কারিগর নিজের বাড়ি দেখতে ফিরছে না, ওরা চিন্তায় করে এইভাবে প্রায় 12টা বছর কেটে। আর এই মন্দির তৈরির দায়িত্ব যে নিয়েছিল তার নাম ছিল বিষ্ণু মহারানা, ঠিক আছে? তো ওনার ছেলে, তার নাম ধর্মপদ। তো যথারীতি তারও সেই মুহূর্তে 12 বছর পর, মানে ভাবতে পারছো 12টা বছর, ঠিক বাচ্চা যখন জন্মেছে তখন শুরু করে বাড়ি থেকে বেরিয়েছে, 12টা বছর পেরিয়ে গেল, সে এখনো বাড়ি ফিরতে পারে। তো তার 12 বছর বয়স, সে দেখলো এখানে ঘটনাটা, বাবা এবং তার বাকিদের সঙ্গে এখানে একটু পৌঁছে দেখে মন্দির অলমোস্ট শেষ, কিন্তু একদম ওপরেরটা একটু দেখিয়ে দাও, একদম টপের যে চূড়াটা, ওখানে একটা অষ্টধাতু বা একটা হাড়ির মতো বসানোর কথা ছিল। কিন্তু এমন একটা সমস্যা বেড়ে গেছে, সবাই মন্দির হয়ে গেছে কিন্তু অত উপরে উঠে ওই মাথাটা লাগাবে সেটা সাহস কেউ আর পেরে উঠছে না। তখন ধর্মপদ দেখলো সবাই মিলে, আর এবং রাজার এটাও ছিল মন্দির যদি কাজ না হয় তাহলে সব তার কটা কারিগর এবং মিস্ত্রিদের মেরে ফেলা হবে। তখন কি করলো ধর্মপদ, তার বাবা এবং তার বাকি সবাইকে বাঁচাতে সে তখন দায়িত্ব নিয়ে ওই হাড়িটা নিজে উঠে ওপর গিয়ে বসে। সমস্যাটা হলো তাতে সে ভেবেছিল হয়তো আস্তে আস্তে সবাই মুক্ত এবার যে যার মতো বাড়ি ফিরছে। ঘটনাটা ঘটলো সে যখন নিচে নেমে হলো তখন কারিগর এবং মিস্ত্রিদের নিজেদের মধ্যে ঝামেলা যে আমরা এত বছর ধরে এই কাজটা করছি, আমাদের এত স্কিল এবং এত কিছু পারি, সেখানে আমরা নিজেরা পারলাম না, সেখানে একটা বাচ্চা ছেলে এসে ওরকম বসিয়ে দিল, এটা যদি মহারাজা শুনতে পারে তাহলে তো আমাদেরকে এমনিও মেরে ফেলবে। তাই জন্য ঠিক করা হলো তাকে যেন আমরা মেরে ফেলি, এই নিয়ে নিজেদের মধ্যে হবে না। এবং ধর্মপদের বাবা বিষ্ণু মহারানা সে এটাতে যথারীতি মানা করে, এটা নিয়ে খুব ঝামেলা লাগে। তখন ধর্মপদ দেখে তার বাবা এবং সবাইকে বাঁচাতে সে নিজে আবার মন্দিরে উঠে ওখান থেকে লাফিতে আত্মহত্যা করে। তো এটাই বলা হয়ে থাকে, ওটার পর থেকে এই মন্দিরে মোটামুটি একটা অভিশাপ লেগে যায়। তারপর থেকে মন্দিরে সেইভাবে কোনোদিনও পুজো হয়নি। আর অনেক রকমের গল্প আছে, এটা কতটা মিট কতটা হিস্ট্রি, কিন্তু এখানে এলে এই গল্পটা সব থেকে কমন। এখানে আর দুটো জিনিস, এখানে যে চাকাগুলো দেখতে পাচ্ছ এই ব্যাপারটা আমার খুব জানা নেই, আর এমনিতে এখন সন্ধ্যা হয়ে গেছে। গাইডরা ঠিক সময়টাকে না আপনার ঘড়ি দেখে ঠিক চাকায় এমনভাবে তৈরি, এমনভাবে সূর্যরশ্মিটা পড়ে আর ছায়াটা এমনভাবে গিয়ে দাঁড়ায়, ওরা ঠিক সময়টা বলে দিতে পারে। আর সর্বশেষে এইটাই বলবো, পুরী এলে পালে কোনারক মন্দিরটা অবশ্যই যেও। আমি সর্বপ্রথম আমার 7 বছর বয়স, জানি এটা হয়তো শুনলে সবাই একটু হাসবে বা অবাক লাগবে যে 7 বছরে কিছু মনে থাকতে পারে না। কিছু কিছু লোকজন আছে যাদের ছোটোবেলার কথা খুব মনে পড়ে, আমারও ছোটোবেলার অনেক স্মৃতি মনে আছে। এইটা যেটা মনে আছে, এই যে তুমি এখন এসে যে আশেপাশের কাজগুলো দেখো, জিনিসটা না ঠিক 7 বছর বয়সে ছিল একটা প্রমিনেন্ট লেভেলের কাজ, আর আজকে এসে দেখছি জিনিসটা আস্তে আস্তে ক্ষয়ে যাচ্ছে। উল্টো দিকে সমুদ্রের বালি আর এই পাথরে ঘষা খেয়ে খেয়ে আজকের মন্দির, আগামী দিনে 10 বছর পর এই মন্দিরটা দেখছো সেটা ক্ষয়ে আরও আস্তে আস্তে নিচে থাকবে, ফাইন লাইনগুলো আস্তে আস্তে চলে যাবে। আমি যে এই মন্দিরটা এইভাবে দেখছি, আগামী দিনে আমার ছেলে মেয়ে, ইভেন তার ছেলে মেয়ে আদৌ এই মন্দিরটা দেখতে পাবে কিনা, এটা অনেক বড় ব্যাপার। এই জিনিসটা পালে অবশ্যই পুরী এলে কোনারক মন্দির কোথাও যাও না যাও এখানে একবার ঘুরে যাও, এটা আজ আছে তো কাল নেই, এটাই আমার বক্তব্য। তো মোটামুটি এটাই এই মন্দিরের একটা ইতিহাস। আর এর ব্যাপারে আস্তে আস্তে আরও কিছু ইনফরমেশন এটা আমার বন্ধু সৌম্যজিৎ তোমাদের সাথে শেয়ার করবে। এই মন্দিরের পুরো ব্যাপারটা তো আমাদের আদিত্য ভাই বলেই দিল। আর এই মন্দিরের আরও একটা ব্যাপার আছে, এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ প্রত্যেকটা না ইটে অ্যান্টি লকিং সিস্টেম আছে। অ্যান্টি লকিং সিস্টেম মানে
প্রত্যেকটায় এখানে এক একটা ইটে রড বা লোহা এরকম কিছু লাগানো আছে। আর এই মন্দিরের ভেতরে একটা বড় চুম্বক ছিল। যখন এখানে ইংরেজরা যুদ্ধ করতে এসেছিল তখন ওই চুম্বকটা খুলে নিয়ে গেছিলো। আর একদম উপরে অষ্টধাতুরও একটা কলসি ছিল, ওই কলসিটাও তখনকার দিনে ইংরেজরা নিয়ে চলে গেছিলো। এখন এই মন্দিরটা পুরোপুরি নষ্ট হয়নি এখনো পর্যন্ত, কিন্তু সামনের কটা জেনারেশন এই মন্দিরটা দেখতে পাবে তারও কোনো ঠিক নেই। এটাই ছিল ঘটনা এই মন্দিরের। তোমাদের আমরা যেইটুখানি জানি সেইটুখানি বললাম। যদি কোনো কিছু ভুল হয়ে থাকে অবশ্যই তোমরা কমেন্টে বলতে পারো। তো চলো এবার বাড়ি যাই, আর ভালো লাগছে না এই গরমের মধ্যে। চলো। A few moments later. বড়রক থেকে ফিরে হোটেল থেকে চেঞ্জ করে এখন বেরিয়ে পড়েছি। এখন কিছু শপিং করব, শপিং করে তারপর তোমাদেরকে দেখাবো যে কী কী শপিং করলাম। Later. A few moments later. শেষ পর্যন্ত আমাদের শপিং কেনাকাটি হলো। বাকি আছে কেন? না না, সব কিছু সেটা না, কিছু দেখাতে পারিনি কেন তুমি বলো। বাবারে বাবা, পুরো মার্কেট বন্ধ হয়ে গেছে শুধু এই জগন্নাথ দেবের মূর্তি কেনার জন্য। এই 1 2 3 4 5 জনের মূর্তি কিনতে হয়েছে। থেকে বড় বিষয় জানো তো, পছন্দ হচ্ছিল না। নানা জায়গা ঘুরছিলাম, ঘুরতে ঘুরতে শেষমেশ শেষমেশ 4টে মূর্তি কিনলাম। আর দেখানোর মতন মুড ছিল না। কারণ কি, একটু সময়টা এখন দেখাও, যার সময়টা দেখো। এখন সময় হয়েছে 11টা 39। আর এই 11টা 39-এ আমরা এখন এই বসে আছি। সত্যি কথা, কিছু খাইও নি, পুরো উপোস করে কিনেছি আমরা। যাই হোক, এখন কিছু খাওয়ানো পাবো না। দেখো সব দোকান বন্ধ হয়ে গেছে, সব দোকান বন্ধ হয়ে গেছে। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। দেখা হবে নতুন একটা রাইডে, নতুন একটা ব্লগে। আজকের জন্য টাটা, বাই বাই।